শুভ সন্ধ্যা। স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদের সাথে আছি আমি তানজির রহমান। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে ফয়সাল নামে এক শুটার জড়িত বলে অনুমান করা হচ্ছে। সম্প্রতি তার দুটি ভিডিও বার্তা ছড়িয়েছে। সেই ভিডিও দুটিতে ফয়সাল নিজেকে নির্দোষ দাবি করেছেন। ভিডিও বার্তা দুটি পুলিশ পেয়েছে এবং সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা নিয়ে প্রশ্ন করা হলে ডিএমপি কমিশনার বলেন, হাদির বিষয়ে যে প্রশ্ন করা হয়েছে নো কমেন্ট। ভিডিওটা আমরা পেয়েছি, পরীক্ষা নিরীক্ষা করছি, পরীক্ষা নিরীক্ষা শেষে বক্তব্য দেব। এদিকে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের খুনি ফয়সাল করিম ওরফে দাউদ খানের সঙ্গে সরকারের ঊর্ধ্বতন কারো সম্পৃক্ততা রয়েছে কি না তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। শনিবার সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। শহীদ শরীফ বিন ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম ওরফে দাউদ খানের সঙ্গে বর্তমান সরকারের সম্পৃক্ততার ইঙ্গিত আবারও সামনে এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টেলিভিশন বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন ফয়সাল করিম। এমন তথ্য প্রকাশের পর বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। জানা যায়, টিভিসি ফর ফাইনাল শিরোনামের ওই বিজ্ঞাপনটি প্রথম প্রকাশিত হয় 2025 সালের জানুয়ারিতে। বিজ্ঞাপনটি মাদক বিরোধী সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে প্রচারিত হয় এবং তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও আপলোড করা হয়েছিল। এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পরপরই 2024 সালের 8 নভেম্বর রাজধানীর মোহাম্মদপুরে আদাবর এলাকায় একটি ডাকাতির ঘটনায় ফয়সাল করিম মাসুদ গ্রেফতার হন। অভিযোগ অনুযায়ী তিনি একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুট করেন। ওই ঘটনায় র্যাব তাকে অস্ত্রসহ আটক করে। পরবর্তীতে ব্যাপক সমালোচনার মুখে তিনি বিতর্কিত এক জামিনে মুক্তি পান বলে জানা যায়। এদিকে আজ সকালে আনুমানিক 11টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে টিভিসি ফর ফাইনাল নামের ওই বিজ্ঞাপনটি সরিয়ে ফেলা হয়। তবে কেন বা কার নির্দেশে ভিডিওটি অপসারণ করা হয়েছে সে বিষয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। বিজ্ঞাপনে একজন হত্যা মামলার আসামির উপস্থিতি এবং পরবর্তীতে ভিডিওটি সরিয়ে ফেলার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, কিভাবে একজন অভিযুক্ত ব্যক্তি সরকারি একটি প্রচারণামূলক বিজ্ঞাপনে যুক্ত হলেন এবং তার পেছনে কারা দায়ী। বিষয়টি নিয়ে স্বচ্ছ তদন্ত ও সংশ্লিষ্টদের জবাবদিহির দাবি উঠেছে বিভিন্ন মহলে। ঢাকা 9 সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে ইসিতে আপিলের ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার বেলা 11:30টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এরপর এক ভিডিও বার্তায় যারা মনোনয়নপত্র বাতিলের কারণ জানিয়ে বলেন দ্রুত সময়ের মধ্যে আপিল করবেন তিনি। উল্লেখ্য, গত শনিবার জামায়াতে ইসলামের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতার খবর প্রকাশ্যে এলে এর বিরোধিতা করে পদত্যাগ করেন তাসনিম জারা। তিনি দল থেকে ঢাকা 9 আসনের জন্য মনোনীত ছিলেন। দল থেকে পদত্যাগ করলেও আসনটিতে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দেন তিনি। বগুড়া 9 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্রের বিষয়ে সব কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার বেলা 11টার দিকে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত জানানো হয়। বগুড়া জেলার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তার দাখিলকৃত মনোনয়নপত্র নিয়ে আর কোনো কার্যক্রম চালানো সম্ভব নয়। এজন্য বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। এদিকে বগুড়া 6 আসনে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 2 জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং 3 জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। আজ সকালে যাচাই বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তৌফিকুর রহমান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রে কোনো ত্রুটি পাওয়া যায়নি, ফলে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি আরো জানান, বিভিন্ন ত্রুটির কারণে এই আসনে 3 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। সম্পদের বিবরণী দাখিল না করায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের দিলরুবা নুরি, শিক্ষাগত যোগ্যতার সনদ জমা না দেওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু নুমান মোহাম্মদ মামুনুর রশিদ এবং অসম্পূর্ণ হলফনামা দাখিল করায় জাতীয় সমাজতান্ত্রিক দল এর আব্দুল্লাহ আল ওয়াকির মনোনয়নপত্র বাতিল করা হয়।
প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতা কর্মী সহ সাধারণ মানুষের ঢল নেমেছে। শনিবার সকাল থেকেই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসছেন। সরেজমিনে দেখা গেছে জিয়া উদ্যানের মোড় থেকেই জিয়াউর রহমান ও বেগম খালেদার কবরমুখী মানুষের ভিড়। অনেকেই ফুল নিয়ে এসেছেন খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে। উদ্যান সংলগ্ন সংসদ ভবনের সামনের রাস্তা ও বেইলি ব্রিজ থেকে কবর পর্যন্ত নারী পুরুষের দীর্ঘ লাইন। এছাড়া সাধারণ মানুষের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস ও মাইক্রোবাস নিয়েও নেতাকর্মীদের আসতে দেখা গেছে। তারা ছোট ছোট মিছিল নিয়ে জিয়া উদ্যানে প্রবেশ করেন। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। সকাল থেকে বিকাল পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাকে খালেদা জিয়ার কবর জিয়ারত করতে দেখা গেছে। চালকদের জীবিকা ও পরিবারের কথা চিন্তা করে চাইলেই রাজধানী ঢাকা থেকে ব্যাটারি চালিত রিকশা উঠিয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান। শনিবার সকালে রাজধানীর আফতাবনগরে 3 চাকার স্বল্প গতির ব্যাটারি চালিত রিকশার পাইলটিং কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা জানান, ঢাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধ না করে এটিকে একটি কাঠামোতে নিয়ে আসার জন্য কাজ চলছে। সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, চালকদের জীবিকা ও পরিবারের কথা চিন্তা করে রাজধানী থেকে ব্যাটারি চালিত রিকশা চাইলেই তুলে দেওয়া যায় না। তবে এসব রিকশা চলাচল শৃঙ্খলার মধ্য দিয়ে আনা সম্ভব। সড়কে শৃঙ্খলা ফেরাতে যত্রতত্র গাড়ি থামানো বন্ধের কথাও জানিয়েছেন ফাউজুল কবির খান। 2020 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ও পেসার শাহিন আলমের চরম দুঃসময়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিনের ইনজুরি, পারিবারিক অসচ্ছলতা এবং আর্থিক সংকটে থাকা এই ক্রিকেটারের পাশে দাঁড়াতে তারেক রহমানের পক্ষ থেকে বিশেষ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। শনিবার সকালে রাজধানীর মিরপুরে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের বাসভবনে এই অনুদান শাহিন আলমের হাতে তুলে দেওয়া হয়। 2020 সালে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ঐতিহাসিক বিশ্বকাপ জয়ে শাহিন আলম ছিলেন দলের অন্যতম পেস বোলিং শক্তি। তবে ভাগ্যের নির্মম পরিহাসে ইনজুরি এবং আর্থিক টানাপোড়েনের কারণে গত কয়েক বছর ধরে তার ক্যারিয়ার থমকে দাঁড়িয়েছে। কুড়িগ্রামের এই ক্রিকেটার বর্তমানে বাবা মায়ের অসুস্থতা এবং তীব্র সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। এমনকি চলমান প্রথম বিভাগ ক্রিকেট লিগেও কোনো দল না পাওয়ায় তার উপার্জনের পথ প্রায় বন্ধ হয়ে যায়। এই মানবিক সংকটের কথা জানতে পেরে তারেক রহমান ব্যক্তিগতভাবে এই সহায়তার উদ্যোগ নেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনেকের মনোনয়নপত্র বাতিল বা অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবে তারা। এ বিষয়ে নির্দেশনা ও আপিল করার পদ্ধতি স্পষ্ট করেছে ইসি। নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা 2-এর সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আরিফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় ইসি জানিয়েছে, আসন্ন নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনে ইতোপূর্বে জারি করা পরিপত্র 2-এর দফা 19-এর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। আপিল দায়েরের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে। নির্ধারিত বুথে আপিল দায়ের করতে ইচ্ছুক প্রার্থী বা তাদের প্রতিনিধিদের সংশ্লিষ্ট অঞ্চলের জন্য নির্ধারিত বুথে আবেদন জমা দিতে হবে। নমুনা অনুসরণ: আপিল আবেদনের ক্ষেত্রে ইসি কর্তৃক সরবরাহ করা পরিশিষ্ট ক এর নমুনা বা ফরম্যাট কঠোরভাবে অনুসরণ করতে হবে। সময়সীমা: নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে এই আপিল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নির্বাচন কমিশন সচিবালয় থেকে দেশের সব রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এই বিষয়টি প্রার্থীদের অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে, যাতে প্রার্থীরা সঠিক নিয়ম মেনে সময় মতো তাদের অভিযোগ বা আপিল দাখিল করতে পারেন। উল্লেখ্য, প্রতি নির্বাচনের মতো এবারও নির্বাচন কমিশন সচিবালয়ে আপিল শুনানির জন্য বিশেষ এজলাস ও বুথ স্থাপন করা হবে। সেখানে প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা শুনানির মাধ্যমে আপিল নিষ্পত্তি করবেন। চলতি জানুয়ারি মাসে 4 থেকে 5টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মমিনুল ইসলাম স্বাক্ষরিত 1 মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এই সময়ে 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি
এবং 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র সেলসিয়াস তাপমাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে বলেও জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী, অববাহিকা সহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে কখনো কখনো কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে। পূর্বাভাসে নদ-নদীর অবস্থায় বলা হয়েছে, জানুয়ারি মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।